অলি বিয়ে বাড়িতে এসে 15 বছর বয়সে নিজের ইজ্জত হারালো। তার বাবার গায়ে আঘাত করা হলো, এমনকি তাদের উপরে আবার আঙুল আসলো। আজকে তিশার গায়ে হলুদ, তিশা পরনে হলুদ রঙের শাড়ি, সেই সাথে তাজা ফুল দিয়ে তৈরিকৃত গহনা তো আছেই। তিশা বাদে বাকি মেয়েদের পরনে শাড়ি রং লাল। আসমা বানু রান্নাঘরে বসে নিজের বোনের সাথে হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিচ্ছেন। অলি নিজেদের রুমের খাটের এক কোণে বসে আছে, সামনে শাড়ি সহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অলি ঘাপটি মেরে বসে আছে। মেয়েটি যেন সবার আচরণে ধীরে ধীরে জড়বস্তুতে পরিণত হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। আসমা বানুও অলির দিকে ততটা খেয়াল নিতে পারছে না, যার ফলস্বরূপ অলির মনে মাঝে মাঝে অদ্ভুত খেয়াল আসছে। এই যেমন এখন অলি বারবার সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে। আমার কি সত্যি বেঁচে থাকা উচিত? অলি মাথা জাকিয়ে পুনরায় হাঁটুতে মুখ গুজলো। অন্যদিকে আলবি সন্ধ্যার পর থেকে অলির সাথে কথা বলার সুযোগ করছে, কিন্তু বাড়ি ভর্তি লোকজনের মাঝে সেই সুযোগটা হয়ে উঠছে না। আলবি বুঝতে পেরেছে তাকে অলির সাথে কথা বলার পরই একটা সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করা কোনো মানেই হয় না। অলি বাচ্চা মেয়ে, এসবের মাঝে সে কতটা মানসিক অশান্তিতে আসছে ভাবতে আলফির অনুশোচনা আরো বেড়ে যায়। আলফি উকি ঝুঁকি মেরে দেখলো অলি রুমে একাই হাঁটুতে মুখ গুজে বসে আছে। সে রুমে ঢুকতেই যাবে, তার আগে দেখতে পায় অপর পাশ থেকে ঈশা আর উর্মিলা এদিকেই আসছে। আলফি তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে চলে যায়। ঈশা আর উর্মিলা রুমে এসে অলিকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। অলির কোমরের নিচে ছড়িয়ে থাকা চুলগুলো আজ বাঁধনহারা এলোমেলো। অন্য সময় অলি চুলগুলোকে খুবই যত্ন করে বেঁধে রাখে। ঈশা কখনোই এলোমেলো থাকতে দেখেনি। তবে হঠাৎ কি হলো মেয়েটার? ঈশা অলির মাথায় হাত রাখতেই অলি মুখ তুলে চাইলো। অলির মুখটা দেখে ঈশা থমকে গেল। অলির মুখটা আজকে অন্য দিনের তুলনায় বড্ড বেশি মায়াবী লাগছে। ঈশাকে দেখা মাত্রই অলি নিজের গায়ের ওড়না ঠিক করতে লাগলো। কি হয়েছে বনু, তুই কেন এভাবে বসে আছিস? বল না আমাকে, তোর কি হয়েছে? উর্মিলা অলির সামনে বসে বলে উঠলো, অলি তুমি সকালের ব্যাপারটার জন্য মন খারাপ করে আছো তাই না? প্লিজ তুমি মন খারাপ করো না। দেখলে তো মা আমার সাথে কেমন ব্যবহার করছিল। আসলে আমার মা আমার ভাইকে খুব ভালোবাসে, তাই সবসময় নিজের ছেলের পক্ষেই নেয়। তার সামনে তো ভাইয়ার সাথে মজাও করা যায় না, তাহলে তেরে এসে কান মুলে দেয়, আর নয়তো ধমকে ধমকে একাকার করে দেয়। আমার তো মাঝে মাঝে মনেই হয় যে আমাকে তারা কুড়িয়ে এনেছিল। যদিও বাবা আমাকে বেশি ভালোবাসে, বাবা কালকে আসবে, তখন আমি মায়ের নামে বাবার কাছে নালিশ করব। তাদের দুজনের কথায় অলি কোনো প্রকার রেসপন্স করলো না, শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। ঈশা বলে উঠলো, অলি কথা বলছিস না কেন? উর্মিলা চিন্তিত কণ্ঠে বলে উঠলো, ওর মনে হয় শরীর ভালো নেই। ঈশা তুই বরং ওর মাকে ডেকে আন যা। ঈশা মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতে অলি বলে উঠলো, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে বের হচ্ছি। ঈশা জিজ্ঞেস করলো, তুই শাড়ি পরতে পারবি? আমি শাড়ি পরতে পারি। ঈশা কথা বাড়লো না, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা আমরা বাইরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশা আর উর্মিলা বাইরে বের হতেই অলি দরজা লাগিয়ে দিল। তারপর শাড়িটা নিয়ে পরতে লাগলো। সে নিচের গায়ে ওড়নাটা সরিয়ে ঘাড়ে আর গলায় থাকা কামড়ের টাইপগুলো বেশি করে ফাউন্ডেশন মেরে দিল। তার দৃষ্টি নির্লিপ্ত, যেন সবকিছু স্বাভাবিক আছে। অলি মনে মনে বলল, আমি চাই না আমার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার বাবা মাকে লোকে আজে বাজে কথা বলার সুযোগ পেয়ে যায়। আমাকে বেঁচে থাকতে হবে, আমার নিজের বাবা মার জন্য বেঁচে থাকতে হবে। অলি চোখে কাজল পরে নিল। সে যদিও সচরাচর লিপস্টিক ইউজ করে না, তবে ঠোঁটের দাগগুলো লুকানোর জন্য অলি ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক দিল। চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে দিল। আস্তে আস্তে চুল বাঁধবে না। দিকে আলফি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। না, এভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিছু একটা করি ভাবতে আলফি একটা বড় শ্বাস নিল। স্বভাবতই এক হাত প্যান্টের পকেটে দিয়ে ঈশা আর উর্মিলার দিকে এগিয়ে গেল। তোরা এখানে দাঁড়িয়ে আসছিস, আর ওইখানে ফাংশনের ওখানে সবাই তোদেরকে খোঁজাখুঁজি করছে। ঈশা আর উর্মিলা একবার আলভির দিকে তাকিয়ে তারপর একে অপরের দিকে তাকালো। আলভি কিছু একটা ভেবে বলে উঠলো, ওইখানে সবাইকে চকলেট দেওয়া হচ্ছে, তাই তোদেরকে খুঁজছে। আর একটু পরে গেলে আমার মনে হয় না যে তোদের ভাগ্যে চকলেট জুটবে। আলভির কথা শুনে ঈশা আর উর্মিলা এক মুহূর্ত না ভেবে ছুটে চললো। আলভি একটা ঢোক গিলে পরস্পর শ্বাস নিল। নার্ভাসনেসের ঠেলায় কিছুক্ষণ ঘাড় আর কান চুলকাতে লাগলো। এদিক সেদিক তাকিয়ে দরজায় নক করতেই যাবে, তার আগে দরজা খুলে যায়। অলি রুমের বাইরে পা রাখা মাত্রই শক্ত বক্ত কিছু একটা সাথে ধাক্কা খেলো। প্রকুশকে মাথা উঁচু করে আলভির দিকে তাকাতেই সাথে সাথে 2 পা পিছিয়ে যায়। অলি কিছু বোঝে ওঠার আগে আলভি রুমে ঢুকে অলিকে ঘুরিয়ে দরজার সাথে চেপে ধরে। অলি চিৎকার দেওয়ার উদ্দেশ্যে মুখ খুলতেই আলভি উপরন্ত না পেয়ে অলির মুখ চেপে ধরে। অলি ডাগর ডাগর নয়নে আলভির দিকে তাকিয়ে আসে। আলভি এক হাতে দরজাটা লক করে অলির দিকে তাকালো। অলির চোখ পানি দেখে আলভির কেমন যেন পাগল পাগল লাগছে। অলি আলভিকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়েছে। আলভি কিছু বলতে যাবে, তার আগে
অলি নিজের হাত দ্বারা আলফির বুকে কিল ঘুষি মারতে লাগলো।